হলো নামার পথে? সেই পথে নামতে গিয়ে সেই ঢালটা মানে ক্যাম্প ওয়ান থেকে যে 500 মিটারের যে ঢালটা সেটা নামতে গিয়ে আসলে এই ক্যাম্পাসটা যেভাবে পার হলাম, পার হওয়ার পরই আমি মানে বিভিন্ন 10 ফিট এগোচ্ছি, আবার 10 মিনিট কমাচ্ছি, এরকম করে করে নামা শুরু করলাম। কিন্তু এক জায়গায় গিয়ে একবারে খাড়া একটা জায়গা ছিল, তো সেখানে যখন পারছিলাম না নামার, সামনে কিংবা পেছনে কেউ ছিল না, তো আমার বারবারই মনে হচ্ছিল যে আমি কি নামতে পারবো নাকি পারবো না, কি হবে। তো সেই অবস্থায় হঠাৎ দেখি যে পেছন থেকে আমার পরিচিত ক্লাইম্বার সার্বিয়ান ড্রাগোটিন সে নেমে আসছে। তো তাকে দেখে আমার মনে সাহস হলো এবং মনে মনে সিদ্ধান্ত নিলাম যে যত যাই হোক, শরীরের অবস্থা যাই হোক, এর সঙ্গে অন্তত নেমে যেতে হবে, না হলে অনেকটা সেই তীর্থযাত্রার মতো না, যে জি জি দেখা হচ্ছে অন্যদের সঙ্গে। তো সে ড্রাগোটিন তারা সেবার সাথে নাম ছিল, তো আমি তাদেরকে সঙ্গে সঙ্গে রেখেই তাদের সাথে তাল মিলিয়ে নেমে যাচ্ছিলাম। তো তাদের সাথে দ্বিতীয় ক্রেভাসটুকু পার হয়ে গেলাম। দ্বিতীয় ক্রেভাসটা প্রায় 5 থেকে 6 ছিল, সেটা পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরই ভাগ্য আর একটু ভালো হলো, নিচ থেকে দেখলাম যে আমাদের পরিচিত সে পাশে উঠে আসছে। তো সে আসলে আমাদের জন্য কিছু খাবার দাবার তৈরি করে নিয়ে এসেছিল, একটা বিশেষ করে একটা রুটি নিয়ে এসেছিল আমাদের প্রত্যেকের জন্য। রুটি তৈরি করে নিয়ে এসেছিল, একটা রুটি শুধু কাঁচা রুটি, সঙ্গে অন্য কিছু না। সেই কাঁচা রুটি যখন খেতে শুরু করলাম, তখন মনে হলো যে না গায়ে তার কাছ থেকে আবার একটু পানি দিয়ে নামা শুরু করলাম। তো এতদিন আসলে এই কয়েকদিন অর্থাৎ 19 তারিখে যখন অ্যাডভান্স সিস্টেম থেকে ফাইনাল সামিটের জন্য রওনা করেছিলাম, তারপর থেকে আসলে খাবার দাবার খুব সুবিধার ছিল না। চিরা এবং বরফ গলিয়ে পানি তৈরি করা, সেই পানিতে হয় গরম পানি খাওয়া কিংবা চা তৈরি করে খাওয়া। আর আমার সঙ্গে যে নেপালের ক্লাইম্বার লাল বাহাদুর ছিল, সে সঙ্গে আচার নিয়ে গেছিল, সেই আচার দিয়ে চিরাটুকু দিতে পারতাম। তো স্থির একটা সময়, অস্থির একটা অবস্থা ছিল, কারণ স্বাভাবিক কিছুই ছিল না সেই সময়। আসলে খাওয়ারও কোনো রুচি ছিল না, শুধু নিয়ম মেনে খেতে হবে এই উদ্দেশ্যে আমরা ছিলাম। তো আসলে 22 তারিখের পরে তেমন কিছু খাওয়া হয়নি, 23 তারিখ 24 তারিখেও তেমন কিছু খাওয়া হয়নি। 25 তারিখে যখন নামছিলাম, তো সেই পর্যায়ে যখন শুধু শুকনো রুটি নিয়ে হাজির হলো সেই শেখ, তো সেটাও আমার কাছে মনে হলো যেন কোনো একটা বিরাট ব্যাপার, এবং মনে হলো যে না কি একটা বিশেষ খাবার জন্য খেলাম। তো যাই হোক, সেটা খেয়ে পানি খেয়ে মনে হবে যে না এবার নামার। তো যাই হোক, সবার সাথে নামছিলাম মোটামুটি, এবং সর্বশেষ ক্লাসটুকু পার হয়ে ঢাল প্রায় শেষ হয়ে আসে, এবং সর্বশেষ যে পা ফেলে সে ঢালটা থেকে যখন নেমে আসতাম, তখন আমি সেখানে শুয়ে চেষ্টা করলাম যে আই গট রিলিফ, মানে আমার দুঃখের যাত্রা শেষ। এখন যে গ্লেশিয়ার ছিল সেই গ্লেশিয়ার মোটামুটি সমতল, সেটা পার হয়ে গেলেই আর কোনো সমস্যা নেই। তো এই যে শেফার কথা বলছিলাম, যে শেফার খাবার নিয়ে উঠছিলাম, তার কাছে ওয়াকিটকিতে আমি আমার শেফা সরকার সম্পাদককে বললাম যে তুমি একটু উপরে থেকে উঠে আসো, উপর থেকে উঠে এসে আমাকে একটু হেল্প করো, আমি হাঁটতে পারছি না। তো এই অবস্থায় তার সাথে দেখা হলো, ঘন্টাখানের রাস্তা তখন থাকি এরকম একটা জায়গায় দেখা হলো। সে আমাকে পারলে কাঁধে করে নিয়ে নাচানাচি করে সেই অবস্থাতে একটা পরিস্থিতি তৈরি হলো, কংগ্রেচুলেট করলো, আমি তাকে কংগ্রেচুলেট করলাম, অভিনন্দন জানালাম তার সাথে। তো সেখান থেকে আসলে নামা শুরু করলাম, আর ঘন্টাখানেক নেমে তখন 3:30টার মতো বাজে আমি নেমে আসলাম। সবাই আমাকে কংগ্রেচুলেট করলো, এবং বিশেষ করে আমার অন্যান্য যারা শেফা ছিল এবং আমি যে প্রতিষ্ঠানের মাধ্যমে গিয়েছিলাম, সেই প্রতিষ্ঠানের এই সহকারী যে ছিল খোলা পাউডেল, তো সে আমাকে কংগ্রেচুলেট করলো। তো যখন পৌঁছে গেলাম অ্যাডভান্সের সাথে, তখন মনে হলো যে না আমার কাজটা শেষ হলো, হ্যাঁ আমি আমার স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা, এই জায়গাতেই আমার আসলে একটা প্রশ্ন আছে, যে আমরা অনেক সময় ভেবেছি যে জীবনে তো নানান রকম ছোট বড় সাফল্য হয়, তো একটা মানুষ যখন তার স্বপ্নের কাছে পৌঁছে যায়,
সেটাকে আমরা প্রতীকী অর্থে সবসময় বলি যে এভারেস্টে ধরুন একজন মানুষ চলে গেল, তারপর সে কি করবে? সে তো তার স্বপ্নের শেষ বিন্দুটা ছুঁয়ে ফেলেছে। আপনি কি করবেন? এটা অল্প বয়সেই আপনি আপনার স্বপ্ন পূরণ করলেন যখন, তখন কি, এরপর কি? এরপরটা আসলে আমি যেটা ভেবেছিলাম সেটা হলো, আমি যে কাজগুলো করতে চাই, আমি যে জায়গায় যেতে চাই, সেই যেতে হলে আমাকে এমন একটা পর্যায়ে গিয়ে সেই যাওয়ার জন্য যাত্রা শুরু করতে হবে যখন কিনা আমার কথাগুলো মানুষ শুনতে চাইবে কিংবা শোনার মতো গুরুত্ব দেবে আর কি। সেই পরিকল্পনার জায়গাটা যদি একটু বলেন। এই পরিকল্পনার জায়গাটা আসলে খুবই স্বাভাবিক। সেটা হলো, আমি লেখাপড়া করেছি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। তো সেখানে লেখাপড়া করার সময় আমরা আমাদের বন্ধুরা সহ একটা ছোট একটা কাজ শুরু করেছিলাম, অর্থাৎ এদেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে আর একটু ভালো করা যায়। এটা আসলে অনেকেই করেন, এটা খুবই সবারই একটা আগ্রহের বিষয়। আমাদের দেশের মানুষ সবার এখন আচার আচরণ কিংবা সবকিছু অনেক বদলে যাচ্ছে। আমরা সবচেয়ে সহজভাবে নিতে পারি, আবার অনেক সময় নিতে পারি না। আমাদের আচরণগত কিংবা মন মানসিকতা কিছু একটা অন্য ধরনের পরিবর্তন হয়। নেতিবাচক পরিবর্তন এসেছে হয়তো মূল্যবোধের ক্ষেত্রে, মূল্যবোধ সাফল্যের সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে। তো আমরা ধরেন খুব সহজেই সাফল্য পেতে চাই কিংবা খুব সহজেই কোনো কিছু অর্জন করতে চাই। আবার এটাও আছে যে কেমন করে দিন দিয়ে আমার সেই লক্ষ্যে আমি পড়বো, সেই একটা অপচেষ্টা চলে আর কি। তো এই ধরনের মন মানসিকতা থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি, আমাদের একটা পরিবর্তন আসে, আমরা যাতে ইতিবাচক একটা পরিবর্তন আমাদের ব্যবহারের মধ্যে আসে। সেই আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদেরকে কেবল সার্টিফিকেট দেয়, তাই না? এই শিক্ষা ব্যবস্থার কিন্তু কোনো দর্শন আমরা এই পর্যন্ত খুঁজে পাইনি, যে কারণেই হয়তো আমাদের সমাজ ওইভাবে আলো পাচ্ছে না। যে হয়তো বা, তো সেই একটা দিক থেকে আমরা ভাবছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি কাজ করলে আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই আচরণগত পরিবর্তনটা আমরা নিয়ে আসতে পারবো। তো সেই বিষয়গুলো নিয়ে সেই শিক্ষাটা নিয়ে আমরা কথা চেয়েছিলাম। এছাড়া আমি আমার আরেকটা মাস্টার্স করেছিলাম বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে। তো সেখানে লেখাপড়া করার সময় একটা জিনিস আমি বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ জলবায়ু হুমকির সম্মুখীন, এবং এটা বেশ ভালোভাবেই এখন এই পরিস্থিতিটা আমরা মোকাবেলা করছি। আমাদের কেউ বলছে যে সমুদ্র উচ্চতা বেড়ে গেলে বাংলাদেশের অনেকখানি অংশ ডুবে যাবে। তো এই যে জলবায়ুগত যে পরিবর্তন, এই পরিবর্তনের সঙ্গে দেশ হিসেবে নিজেই যাতে এর সঙ্গে খাপ খাওয়াতে পারে। তো আমার একটা টার্গেট, আমি 16 কোটি মানুষকে নিয়ে প্রতি 6 মাস অন্তর 16 কোটি করে গাছ লাগাবো। এটা যদি সম্ভব না হয় তো 16 কোটি করে গাছ লাগাবো। তো এটা উদ্দেশ্য একটাই যে আমরা সবাই জানি যে একটা দেশের তুলনায়, আয়তনের তুলনায় 25% বনভূমি হয়। তো সেই দিক থেকে আমাদের দেশে আছে মাত্র 7 থেকে 8% বনভূমি। তো সেই একটা স্ট্যান্ডার্ড যাতে আমরা অর্জন করতে পারি। মুসা ইব্রাহিম, আপনার সঙ্গে কথা বলে যেটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের তরুণদের জন্য এই যে উচ্চতা জিতে এনে দেয়া, বা সেই যে স্কুলে বসে আপনি স্বপ্ন দেখেছেন এভারেস্টে যাওয়ার, স্কুলের কারিকুলামের বাইরে সাফল্যের এই যে একটা সংজ্ঞা আপনি নিজের মধ্যে তৈরি করেছেন এবং সেই সংজ্ঞাকে আপনি ছুঁয়েছেন, এই বিষয়টা তরুণদের মধ্যে আপনি যদি জারিত করতে পারেন, তরুণদের যদি অনুপ্রাণিত করতে পারেন, কারণ এই মুহূর্তে আপনি একজন অ্যাম্বাসেডর বাংলাদেশের জন্য, এবং আশা করছি যে আপনার এই পরিকল্পনা সফল হবে এবং মানুষের স্বপ্নের সমান হয় তার জীবন এবং জীবনের সমান হয় তার স্বপ্ন। আপনার ক্ষেত্রে সেটাই সফল হয়েছে, সেটা সম্ভব হয়েছে। আপনার দীর্ঘায়ু কামনা করি। আশা করছি আপনি বাংলাদেশের তরুণদেরকে সামনে নিয়ে যেতে পারবেন আপনার উদ্দীপনা আর আলো দিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ।